আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের রান্নাঘর আর আমি ইউটিউব চ্যানেল থেকে রোজি বলছি। সকালে সকালে আপনাদের কাছে একটি সুন্দর ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। পরিবেশটা আসলে এখনের যে ওয়েদারটা আমার কাছে বেশ ভালো লাগে, বেশি শীতও না বেশি গরমও না, মানে খুবই একটা সুন্দর সময় যাচ্ছে এখন বাংলাদেশের ওয়েদারটা। তো আমার তো সকালবেলা উঠে রান্নাঘরেই চলে আসতে হয়। পাউরুটি রাতের বেলা কিনে আনা হয়েছিল বেকারির থেকে। আমাদের এলাকার বেকারিগুলোতে খুব ভালো মানের পাউরুটি পাওয়া যায়, আর ভালো ভালো দোকানও আছে। তারপর যেমন কেক অ্যান্ড কুকস, তারপর হচ্ছে আজোয়া, আরও কয়েকটা ভালো ভালো দোকান আছে। তারপর আবার লাইভ যে বেকারিগুলো থাকে সেগুলা আছে। একটা সময় কিন্তু এত দোকান বা এত জনবহুল ছিল না, খুব কম মানুষ ছিল আমাদের এলাকায়। দোকানপাট এগুলো খুবই অনুন্নত ছিল। দেখা যেত একটা কিছু, মানে কিছু একটা খেতে ইচ্ছা করতেছে, তখন আর কি হুট করে কোনো কিছুই পেতাম না। দেখা যেত যে কখন বাবার বাড়ি যাব ঢাকায়, কখন ওই জিনিসটা খাবো, মনটা একদম পুরো ওখানেই পড়ে থাকতো। কারণ আমি যেহেতু ঢাকায় বড় হয়েছি, যদিও গ্রামের বাড়ি আমাদের মুন্সিগঞ্জ, হাজব্যান্ড এবং শ্বশুর বাড়ি দুটোই মুন্সিগঞ্জের, কিন্তু আমি আসলে আমার জন্ম ঢাকায়। তো আসলে ছোটোবেলা থেকে পুরান ঢাকায় বড় হয়েছি। সেখানকার যে খাবার দাবারগুলো আসলে পুরান ঢাকার সব খাবারই কিন্তু খুবই নামকরা খাবারগুলো। তো ওগুলো আসলে যেহেতু ওগুলা খেয়ে বড় হয়েছি, ওখান থেকেই বড় হওয়া আর কি, ওইখানে ওই এলাকাতেই। তো দেখা যায় যে যেহেতু মানে কেরানীগঞ্জের সাইডের এলাকাগুলোতে কিন্তু অত বেশি উন্নত না, মানে পুরান ঢাকার মতো। তো সেক্ষেত্রে দেখা যেত কি যে একটা কিছু খেতে মন চাইলে এখান থেকে যদি মানে খাবারটা আনা হতো, দেখা যায় যে আমার একটুও ভালো লাগতো না। আমার সেই মনটা পড়ে থাকতো পুরান ঢাকায়, যে আমি তখন মানে বুঝতে পারতাম যে ওইটা টেস্ট আর এখানের টেস্টে অনেক আকাশ পাতাল তফাৎ। মানে ওইটা তো অবশ্যই খুবই উন্নত মানের হবে পুরান ঢাকারটা, কারণ যারা আসলে যে কোনো একটা জিনিস তৈরি করে, যেমন বাকরখানি বলেন, পুরান ঢাকার বিরিয়ানি বলেন, এগুলোর সাথে আসলে মানে কোনোভাবে অন্য কোথাও ওটা কম্পেয়ার করা যায় না। ওগুলো আসলে মানে খুবই রেয়ার, ওদের হাতেরটা পুরাই রেয়ার। আপনি যত ধরনের উন্নত এলাকা হোক না কেন, গুলশান, বনানী, উত্তরা, কিন্তু ওইসব জায়গায় পুরান ঢাকার যে একটা খাবারের ফ্লেভার, ওদের যে রান্নার স্টাইল, ওগুলো পুরাই ভিন্ন, মানে পুরো টপ টপ মানের খাবার হচ্ছে পুরান ঢাকা। আমি সেখানে জন্ম হয়েছি বলে, মানে আমার জন্মই হয়েছে পুরান ঢাকায় তাই বলে না, আমি আসলে ওইসব জায়গার খাবার আমার অনেক ট্রাই করা হয়েছে মোটামুটি। গুলশান বলেন, বনানী বলেন, কিন্তু টেস্ট পুরান ঢাকার বেস্ট। যাই হোক, তো এই যে রুই মাছ, না এটা রুই মাছ না, এটা হচ্ছে কাতলা মাছ। কাতলা মাছ একদম নদীর কাতলা। সেটা আসলে আমি চিন্তা করতেছি যে ভুনা করব নাকি। তো চিন্তা করলাম ভুনা না করে সিম, আলু, তারপরে এই যে মূলা, এগুলা দিয়ে রান্না করি, ফুলকপি, চিন্তা করলাম এগুলা দিয়ে রান্না করি। শীতের সবজিও খাওয়া হলো, সাথে মাছও খাওয়া হলো। তো এই যে এগুলা কেটে কুটে নিচ্ছি। আসলে এগুলি ধাপে ধাপে আমি সব করে ফেলি। দেখা যায় যে বাচ্চারা স্কুলে যায়, তখন আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে ফেলি, কারণ যেহেতু আবার ঘরের কাজ, যে রান্না করা ছাড়াও তো আরও কত কাজ থাকে। তো ঘর মুছে এগুলোর জন্য বুয়া আসে, তো এর জন্য আর কি আমি তাড়াতাড়ি কাজ করে ফেলি, যাতে বুয়াটা এসে রান্নাঘরটা ক্লিন করতে পারে, ঘরটা সুন্দরভাবে মুছতে পারে। আর টমেটো তো আমি দিবই, শীত যতদিন আছে টমেটো আমি তরকারিতে দিবই। আর শীত না হলেও আমি টমেটো যতদিন মানে ফ্রোজেন করা টমেটোটা থাকে শীতের দিন, আমি কিছু ফ্রোজেন করে রাখি, সেটা আমি দেই। আমার অনেক ভালো লাগে এই টেস্টটা, আমি অন্য কোনো কিছুতেই পাই না। এই টমেটোর যে টক টক টেস্টটা, পরবর্তীতে এই টেস্ট আর থাকবে না। আর এই যে আদা, এগুলো আমার হাজবেন্ড বললো দেশি আদা। তো আমি বললাম এটা দেশি আদা কোনোভাবেই না, আমার কাছে মনে হচ্ছে এটা ইন্ডিয়ান আদা। তো এখন আর কি করা, উনি যেহেতু এনেছে, এটাকে আসলে ছুলে তারপরে কুচি কুচি করে ব্লেন্ড করব। একটু আদা মানে শেষ হয়ে গিয়েছে, রসুনটা আছে, আদাটা শেষ হয়ে গিয়েছে। তো
তো এই যে খুব নর্মালভাবে আমি রান্না করছি তরকারিটা। এই যে আদা রসুন বাটা আর হচ্ছে হলুদ ফাঁকি মরিচ ফাঁকি দিব, এগুলো একটু মানে পানি দিয়ে গুলিয়ে তারপরে আর কি পেঁয়াজ যে ভাজতেছি মাছের জন্য সেটার মধ্যে দিয়ে দিব। তাহলে আমার কাছে এত সুন্দর লাগে টেস্টটা, মানে এইটার টেস্ট আর ডিরেক্টলি যে আমরা এইটা হলুদ ফাঁকি মরিচ ফাঁকিটা দিয়ে দিই তেলের মধ্যে, ওইটার টেস্টের মধ্যে অনেক ডিফারেন্স আছে। কারণ অনেক সময় দেখা যায় যে তাড়াহুড়ার কারণে কিন্তু আমি সবসময় এভাবে গুলিয়ে দিই না, কিন্তু এভাবে গুলিয়ে দিলে অন্যরকম একটা টেস্ট আসে, মানে বাটা মশলার যে টেস্টটা না ওইটা পাওয়া যায়। আর আরেকটা কথা বলি, ফুলকপি আর এই সিম তারপরে যেগুলো আর কি সবজি দিয়েছি মূলা, এগুলো আমি গরম একদম টক বোকানো গরম পানি আছে না ওইটার মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তাহলে একটা যে কাঁচা কাঁচা গন্ধ না ওইটা আর কি চলে যায়। অবশ্যই সবাই এটা করে না, আমি করি। আবার অনেক সময় অনেকে ফুলকপিটা ভেজে দেয়, মানে বেশি ভেজে দিলে আমি মনে করি কি যে মানে তরকারিটা বেশি তৈলাক্ত হয়ে যায়, মানে বেশি তেল তেল হয়ে যায়। কারণ মাছ ভাজা, এখানে আবার ওই যে সবজিগুলো যদি ভাজা হয় তাহলে তরকারিটা কিন্তু বেশি মানে অয়েলি হয়ে যায়। তো আমার কাছে আবার এত অয়েলি যুক্ত মানে খাবার অত বেশি পছন্দ না। তো আমি এর জন্য ফুলকপিটাকে যেভাবে করে দিই, আর ফুলকপিটা আমি অনেক বেশি কষাই না, কারণ দেখা যাবে যে বেশি কষালে না ফুলকপিটা ভেঙে ভেঙে যায়, সফট হয়ে যায়, তখন না তরকারিটা না একদম পুরো কেমন যেন হয়ে যায়, ভেঙে ভেঙে যদি যায় ফুলকপিগুলা, তাহলে কিন্তু দেখা যাবে কি মানে তরকারিটা পাতলা ঝোল থাকবে না, একদম কেমন জানি হয়ে যাবে, মানে গুঁড়ো গুঁড়ো টাইপের হয়ে যাবে, তখন কিন্তু তরকারিটা খেতে মজা লাগবে না। এর জন্য ফুলকপিটা মানে যত কম কষানো যায় আর কি। কিন্তু ফুলকপিটা আমি গরম পানি দিয়ে সবসময় ধুয়ে রাখি, কারণ অনেক সময় পোকা টোকা থাকে, তো গরম পানি ঢেলে দিলে পোকাটাও থাকবে না, প্লাস মানে এটা একটা সেফ আর কি মানে মনে করি সেফ এটা। যাই হোক, এই যে টমেটোগুলো, তাজা টমেটোগুলো দিয়ে দিলাম, হ্যাঁ জীবন্ত টমেটোগুলো আপনাদের সাথে একটু ফান করলাম। মানে টমেটোগুলো আমার দেখলেই খালি খেতে মন চায়, আমি তো কাটার পর 2-3টা খেয়েই ফেলি, মানে 2-3টা না মানে 2-3 পিস। তো এই যে ফাইনাল লুক মাছের, মাশাল্লাহ এক কড়াই তরকারি সবজির, খেতে সেই রকম টেস্ট হয়েছিল। আর এই যে আমাদের কি বলবো, গ্যাস একদমই কম, কারেন্টের চুলায় তোমার রান্না করতে হয়। তো ওই যে গরম পানি করে রাখি সকালবেলা ঘুম থেকে উঠে, তারপর পানিটা গরম হয়, পরে চালটা আবার ভিজিয়ে রাখি, দেখা যায় যে তারপরে ভাতের পানির মধ্যে ধোয়া চালটা দিয়ে দিই। তো এটা হচ্ছে আমার আরেক দিনের ভিডিও, আমি আজকে আপনাদেরকে 2 দিনের ভিডিও দিলাম, ঠিক আছে 2 দিনের ভিডিও দিলাম। এটা হচ্ছে আরেক দিনের সকালের ভিডিও, ঝলমলে সকাল। এটা আরেকটা বারান্দা, আমাদের ফ্ল্যাটে যেহেতু 2টা বারান্দা। প্রথম দিন যেটা দেখিয়েছিলাম মানে প্রথম ফার্স্টের সাইডের ভিডিওতে ওটা আরেকটা বারান্দা, আর এটা হচ্ছে আরেকটা বারান্দা। এই যে তুলসী গাছ আছে আমাদের এই বারান্দায়, মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বললেন আমার এই তুলসী গাছটাকে। নেক্সট ভিডিওটা না অনেক একটা জলি ভিডিও হবে, আমি একদম পুরা মুন্সিগঞ্জের ভাষায় কথা বলে ব্লগটা করব, ঠিক আছে। এই যে শুদ্ধ ভাষা, যে সংস্কৃত ভাষা, এটা আমার মুখে থাকবে না, একদম জাস্ট একটা অসম ভিডিও আসতে যাচ্ছে। আর এই রান্নাটার কথা বলি, আমি আসলে হসপিটালে একটু ভাত দিব, তরকারি পাঠাবো, আমার এক রিলেটিভ একটু অসুস্থ, তো হসপিটালে যেহেতু অ্যাডমিট, তো আমি চিন্তা করলাম একটু ভাত তরকারি দেখতে যাব, যেহেতু ভাত তরকারি রান্না করে নিয়ে যাব, তো আমি ঝটপট এই রান্নাগুলো একটু মানে শেয়ার করতেছি আর কি। এখানে আমি একটু মশলা চা বানাচ্ছি, দুধ চাই মশলা, মানে দুধের মধ্যে ঢালবো আর কি, গুঁড়া দুধের মধ্যে। তো এই যে মুরগিটা, উফ মাশাল্লাহ কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে, তাই না? আমি না ধনিয়া ফাঁকি দিই না তরকারিতে, আমার মনে হয় এর জন্য আমার তরকারির কালারটা বেশি সুন্দর আসে। আমি জানি না আপনাদের তরকারি কালার হয়তো ধনিয়া ফাঁকি দেওয়ার পরও এরকম হয়, কিন্তু আমার কাছে ধনিয়া ফাঁকিটা ভালো লাগে না, তাই আমি দিই না। তো গাইস, আপনাদের কেমন লাগে আমার ভিডিওটা? আপনারা যারা দেখেন একটু কমেন্ট একটু জানান তো, আমি কিছু চেঞ্জ করব নাকি, মানে আমার ভিডিওটা কি আপনাদের ভালো লাগে নাকি আমাকে একটু কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে বলবেন হ্যাঁ ভালো লাগে, আমাকে একটু খুশি করেন তো আপনারা। আসলে আমার অনেক জানার ইচ্ছা যে আমার ভিডিওটা কি আপনাদেরকে ভালো লাগে নাকি লাগে না। আমি আসলে
অত সুন্দর করে মনে হয় ভিডিও বানাতে পারি নাকি জানি না, কিন্তু চেষ্টা করি, মোটামুটি চেষ্টা করি। আর আমার মনে হয় আমি নেক্সট আরও ভালো আস্তে আস্তে পারবো। তো এই যে ঘিয়ে ভাজা টোস্ট বিস্কিটের সাথে চাটা, এটা হলো মশলা চা। খেলে মশলা চাটা কিন্তু অনেক টেস্ট লাগে। আদাটা দিতে হবে, একদম মাস্ট বি আদা দিতে হবে, আর তেজপাতা, আর হলো লংটা না দিলেও চলবে, এলাচটা, এগুলোর ফ্লেভারটা সেই রকম আসে, সেই লেভেলের। তো আসলে কি মানে ইউটিউবে সাকসেস হওয়াটা আসলে একটা ভাগ্যের ব্যাপার। তবে আপনারা যারা রেগুলার ভিউয়ার্স, তারা যদি আমার ভিডিওটা একটু লাইক দেন, একটু কমেন্ট করেন, হয়তো বা একটা সময় আমি সাকসেস হয়ে যাব। পথ তো আসলে এভাবে তৈরি হয় না, তাই না? অনেক কষ্টের মাধ্যমে নিজের পথ নিজেরই তৈরি করতে হয়। আসলে মানে আমরা অনেকে ভাবি যে ওর বাবার তো অনেক টাকা, এর জন্য ও এখন এত সাকসেস। আসলে ব্যাপারটা কিন্তু ভুল। এটা আমি একদম মন থেকে বিশ্বাস করি। কারণ আপনার যোগ্যতা যদি না থাকে, তাহলে আপনি আপনার বাবার টাকা দিয়ে সাকসেস হতে পারবেন না। কারণ আপনার এখানে অনেক এফোর্ট দিতে হবে আপনার বাবার টাকাটা, আপনার বাবার অ্যাসেট, আপনার বাবার যা যা আছে সেটাকে ধরে রাখার জন্য। এই ধরে রাখাটার মধ্যেও আপনার অনেক অ্যাবিলিটি আছে, কারণ সবাই কিন্তু ধরে রাখতে পারে না। বাবার টাকার যে ছেলেরা থাকে, তারা যদি সে টাকাটা ধরে রাখতে পারে, তাহলে বুঝতে হবে যে সে সাকসেস লাইফে। আর যদি ধরে রাখতে না পারে, তাহলে সে জীবনে আনসাকসেস। কারণ সেটাকে ধরে রাখার, সেটাকে মেনটেন করার মতো অ্যাবিলিটি কিন্তু সবার নেই। অনেকের বাবা অনেক টাকা পয়সা, সেই প্রপার্টিগুলো বিক্রি করে খেয়ে সব ধ্বংস করে ফেলে, এমন অহরহ দুনিয়াতে আছে। তাই নিজের পথ নিজেরই তৈরি করার জন্য নিজের সামর্থ্যই একমাত্র অবলম্বন। যাই হোক ভিউজ, আপনাদেরকে বলি, আপনারা আমার পাশে একটু থেকেন, দেখবেন আমি আসলে অনেকটা আসলেই মানে এগিয়ে যেতে পারবো যদি আপনারা আমার পাশে থাকেন। অনেক সুন্দর সুন্দর নেক্সট ভিডিও আসতেছে, রমজানের ভিডিওগুলো তো অনেক সুন্দর হবে। প্লাস আমি রমজানের আগে অনেক সুন্দর সুন্দর ভিডিও দিব। আমি রমজানের আগে কিছু ফ্রোজেন খাবার আমি করে রাখি, এটা সবসময় সেটা করে রাখবো। দেখবেন ভিডিওগুলো অনেক ভালো লাগবে। তবে একটু কমেন্ট করেন, একটু পারলে আমার ভিডিওটাকে একটু সাপোর্ট করেন, একটু লাইক দিয়েন, তাহলে দেখবেন যে আমার উৎসাহ জাগবে। তবে আমি কিন্তু সবসময় রোজার আগে অনেক সুন্দর সুন্দর রেসিপি দেই, প্লাস আমি নিজে আমার সন্তানদের জন্য অনেক কিছু করে রাখার চেষ্টা করি। একটু সামোচা, একটু সিঙ্গারা বা এই ধরনের খাবার। আর আমি আসলে রোজার প্রতিদিন মুড়ি মাখাটা আমি আসলে পছন্দ করি না। যাই হোক, আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।